কিভাবে একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর একটা আস্ত মিডিয়া সাম্রাজ্য গড়ে তুলতে পারে। ইমন গাজীর এই জার্নিটা শুধু একটা সাফল্যের গল্প নয়, এটা হলো আধুনিক ইন্টারনেট জগতে নিজের আধিপত্য বিস্তারের একটা সুপরিকল্পিত নীলনকশা। আসুন আজকের এই আলোচনায় আমরা সেই স্ট্র্যাটেজি প্রতিটি স্তর এক এক করে উন্মোচন করি। ভাবা যায় ২০২২ সালের ঘটনা, একটা সাধারণ কথোপকথন, কিন্তু ওই একটা কথাই জন্ম দিয়েছিল ইন্টারনেট জগতের অন্যতম আগ্রাসী একটা কন্টেন্ট স্কেলিং অপারেশনের। গাজী যখন প্রায় হাল ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার কথা ভাবছিলেন, ঠিক তখনই তার এক বিজনেস পার্টনার তাকে থামিয়ে দেন। তার পরামর্শ ছিল, পিছিয়ে আসা নয়, বরং যা করা হচ্ছে তার থেকে ১০ গুণ বড় পরিসরে ভাবতে হবে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। তো এই যে বড় হওয়ার সিদ্ধান্ত, এটা কিন্তু শুধু একটা ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল না, এটা ছিল মানসিকতার একটা আমূল পরিবর্তন। একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর থেকে তিনি হয়ে উঠলেন একজন কৌশলগত মিডিয়া অপারেটর। আর এই যে ট্রান্সফরমেশনটা, এর পেছনে কিন্তু একটা গভীর দর্শন কাজ করছিল। ব্যাপারটা কেমন ছিল? ২০২২-এর আগে গাজীর কন্টেন্ট ছিল অনেকটা তার জীবনের একটা ডায়েরির মতো। তিনি যা করছেন, যা ভাবছেন, সেটাই স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরতেন। কিন্তু এরপর পুরো খেলাটাই ঘুরে গেল। এখন প্রত্যেকটা কন্টেন্ট হয়ে উঠল একটা সুচিন্তিত পরিকল্পনার অংশ। আগে যেখানে মানুষের সাথে ব্যক্তিগত সংযোগ তৈরি করাটাই ছিল মূল শক্তি, এখন সেখানে প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালো যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানো। আচ্ছা, তাহলে প্রথম চালটা কি ছিল? গাজীর প্ল্যানের একদম প্রথম ধাপটাই ছিল তার অডিয়েন্সের পরিধি বাড়ানো। কারণ তিনি খুব ভালোভাবেই বুঝেছিলেন, একটা ছোট গণ্ডির মধ্যে আটকে থাকলে তো আর মিডিয়া এম্পায়ার গড়া যাবে না, তাই না? তাই তিনি খুব পরিকল্পিতভাবে তার টার্গেট মার্কেটটাকে বড় করার সিদ্ধান্ত নিলেন। আর এই রাস্তাটা কিন্তু তিনি খুব গুছিয়ে, একদম মেথডিক্যালি পার করেছেন। শুরুটা হয়েছিল একদম নিশ টার্গেট দিয়ে, শুধু এজেন্সি ওনাররা। এরপর ফোকাসটা একটু বড় হলো অনলাইন ব্যবসায় যারা আগ্রহী তাদের দিকে। সেখান থেকে তিনি আরও বড় একটা অডিয়েন্স ধরলেন, যারা সেলফ হেল্প আর প্রোডাক্টিভিটি নিয়ে জানতে চায়। আর সব শেষে সাধারণ ভ্লগ আর লাইফস্টাইল কন্টেন্টের মাধ্যমে তিনি একটা বিশাল দর্শকের কাছে পৌঁছে গেলেন। কিন্তু শুধু অডিয়েন্স বাড়ালেই তো হবে না, তাই না? কন্টেন্টকেও তো ঠিকঠাক কাজ করতে হবে। আর এখানেই গাজী তৈরি করেন একটা পাওয়ারফুল অপটিমাইজেশন ইঞ্জিন। এর মাধ্যমে তিনি ডেটা নির্ভর একটা নতুন পদ্ধতিতে কাজ শুরু করেন, যা তার প্রত্যেকটা ভিডিওর পারফরম্যান্সকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। আগে কি হতো? পুরনো পদ্ধতিতে ব্যাপারটা ছিল খুব ক্যাজুয়াল। ভিডিও পোস্ট করার ঠিক ৫ মিনিট আগে যা মাথায় আসত, ওইরকম একটা টাইটেল আর থাম্বনেল বানিয়ে জাস্ট পোস্ট করে দেওয়া হতো। কিন্তু নতুন স্ট্র্যাটেজিতে এই পুরো প্রক্রিয়াটাকে আমূল বদলে ফেলা হলো। ব্যাপারটা কতটা সিরিয়াসলি নেওয়া হয়েছিল তার একটা উদাহরণ শুনলে অবাক হতে হয়। সপ্তাহে ইউটিউবে ভিডিও আসত মাত্র একটা, আর সেই একটা ভিডিওর জন্য তিনি ৩জন ফুল টাইম থাম্বনেল এডিটর নিয়োগ দেন। ভাবা যায়? আর তাদের কাজটা কি ছিল জানেন? শুধু নতুন ভিডিও বানানো না, বরং আসল খেলাটা ছিল পুরনো ভিডিওগুলোকে নিয়ে। তাদের প্রধান কাজই ছিল গাজীর পুরনো ভিডিওগুলোর থাম্বনেইল বারবার টেস্ট করা, অপটিমাইজ করা, যাতে ইউটিউবের অ্যালগরিদম ওগুলোকে আবার নতুন করে মানুষের কাছে পাঠায়। এর ফলে কি হলো? তার পুরনো কন্টেন্টগুলো নতুন করে মিলিয়ন মিলিয়ন ভিউ পেতে শুরু করল। তার পুরো আর্কাইভটা হয়ে গেল একটা গোল্ড মাইন, একটা অফুরন্ত ভিউ জেনারেট করার মেশিন। তো অডিয়েন্স বাড়ানো হলো, কন্টেন্ট অপটিমাইজ করা হলো। এর পরের ধাপটা ছিল আরও অনেক বেশি উচ্চাবিলাসী, একটা এমন সিস্টেম তৈরি করা যা তাকে ইন্টারনেটের সব জায়গায় সব সময় হাজির রাখবে। সোজা কথায়, ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে আর ইমন গাজীকে এড়িয়ে যাওয়া যাবে, সেটা প্রায় অসম্ভব করে তোলা। এই স্ট্র্যাটেজিটাকেই বলা হচ্ছে অমনি প্রেজেন্স। এর মূল আইডিয়াটা ছিল শর্ট ফর্ম কন্টেন্ট ব্যবহার করে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করা। ঠিক যেমন বড় বড় কোম্পানিরা তাদের বিজ্ঞাপনের ক্যাম্পেইন চালায়, অনেকটা সেরকম। টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, সবখানে তার উপস্থিতি নিশ্চিত করা হলো। আর এই অপারেশনের স্কেলটা শুনলে মাথা ঘুরে যেতে পারে। মাত্র ৩ মাসের মধ্যে তার ক্লিপিং ডিপার্টমেন্ট, যারা এই ছোট ছোট ক্লিপ বানাতো, সেই টিমটা 0 থেকে ৬৫ জন ফুল টাইম কর্মীর একটা বিশাল টিমে পরিণত হয়।
এই স্ট্র্যাটেজির ওপর তার বিশ্বাস কতটা ছিল? আচ্ছা, এই সংখ্যাটা দেখলেই সেটা পরিষ্কার হয়ে যাবে। প্রায় ২.৫ বছরে শুধু এই ক্লিপিং ডিপার্টমেন্টের পেছনেই তিনি খরচ করেন আনুমানিক $2 মিলিয়ন। তো এত বড় একটা বিনিয়োগ, তার ফল কি হল? ফলটা ছিল এক কথায় অবিশ্বাস্য। তার শর্ট ফর্ম কন্টেন্টগুলো মাসে প্রায় ৩০০ মিলিয়ন ভিউ পেতে শুরু করে, আর এভাবেই তিনি ইন্টারনেট দুনিয়ায় একটা অতি পরিচিত মুখ হয়ে ওঠেন। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এত ক্লিপ বানানোর জন্যে এত কন্টেন্ট আসতো কোত্থেকে? এখানেই গাজী একটা দারুণ উপায় বের করেন। তিনি পাবলিক পডকাস্টের পেছনে সময় নষ্ট না করে নিজের টিমের সাথেই ৩০ মিনিটের কিছু কনভারসেশন রেকর্ড করতেন, আর এই অপ্রকাশিত ইন্টারনাল পডগুলো থেকেই ১০ থেকে ১২টা ক্লিপ বেরিয়ে আসত। মানে সময়ও বাঁচল, আবার কন্টেন্টেরও কোনো অভাব হলো না। এতক্ষণ তো আমরা শুধু ট্যাকটিক্স বা কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু আসল বিষয়টা হলো এই সব কিছুর পেছনে একটা গভীর দর্শন কাজ করেছে। কারণ এই দর্শনটা ছাড়া এত বড় একটা প্ল্যান সফল করা প্রায় অসম্ভব ছিল। তার নিজের মুখ থেকেই শোনা যাক, এই কথাটা তার স্ট্র্যাটেজির গভীরতা বুঝিয়ে দেয়। মানে তিনি ইচ্ছে করেই একটা পার্সোনা তৈরি করেছেন। কেন? কারণ তার টার্গেট ছিল ১৮ থেকে ২৫ বছর বয়সী অডিয়েন্সটাকে পুরোপুরি দখল করা, আর তিনি সেই কৌশলে সফল হয়েছেন। কিন্তু খেলাটা এখানেই শেষ না। একটা মার্কেট দখল করার পর গাজী এখন তার ব্র্যান্ডকে বিবর্তিত করছেন। এখন তার ব্যবসার লক্ষ্য বদলেছে, তাই ভিউ কম হওয়ার ঝুঁকি নিয়েও তিনি এখন আরও ম্যাচিওর, আরও টেকনিক্যাল কন্টেন্ট বানাচ্ছেন ২৫ থেকে ৩৫ বছর বয়সী অডিয়েন্সের জন্য। আর এটাই আমাদের নিয়ে আসে তার ফিলসফির সবচেয়ে অবাক করা এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এমন একটা সময় আসে যখন কারো সবচেয়ে বড় শক্তি, তার লাইফস্টাইল, সেটাই তার বিরুদ্ধে কাজ করতে শুরু করে। কিন্তু কখন? ব্যাপারটা সত্যিই গভীর। ভাবুন একবার, যে বিলাসবহুল জীবনযাত্রা দেখিয়ে তিনি পুরো ব্র্যান্ডটা দাঁড় করিয়েছেন, একটা লেভেলে পৌঁছানোর পর সেই লাইফস্টাইলকেই তাকে লুকিয়ে ফেলতে হচ্ছে, কারণ তিনি এখন চান মানুষ তাকে একজন সিরিয়াস বিজনেসম্যান এবং বিনিয়োগকারী হিসেবে দেখুক। তার ব্র্যান্ডের পরের ধাপের জন্য এটাই এখন জরুরি। তাহলে গাজী প্লেবুকের শেষ শিক্ষাটা কি? শিক্ষাটা হলো রিয়ালিটি বা বাস্তবতা ডকুমেন্ট করা থেকে সরে এসে খুব সাবধানে একটা পারসেপশন বা ধারণা তৈরি করার যাত্রা। এই যে আধুনিক পার্সোনাল ব্র্যান্ডিং, এখানে সত্যি আর কৌশলের মাঝের লাইনটা ঠিক কোথায়? ইমন গাজীর এই জার্নি আমাদের এটাই দেখায় যে মাঝে মাঝে সবচেয়ে সফল ব্র্যান্ডগুলো আসলে বাস্তবতাকে তুলে ধরে না, বরং তারা নিজেরাই একটা নতুন বাস্তবতা তৈরি করে, একজন আর্কিটেক্টের মতো।